হ্যালো বাচ্চো। তো আজকে আমরা পড়ুম আমরা যে ক্লাস 12-এর ইউনিট 4 মানে তড়িৎচুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে, TI1 ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো বেসিক্যালি আমরা এটা সেকেন্ড পার্ট, যেটা সেকেন্ড পার্ট, এটা হলো তোমার একটা ইউনিটের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট হলো এসি বা অল্টারনেটিং কারেন্ট। এসিটা আমরা আগে পড়ে নিছি, এটার ভিডিও তোমরা চ্যানেলে পাইবা, আর যদি দরকার লাগে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এসিটার মধ্যে ফার্স্ট পড়ানোর কারণ হলো ওইটা অ্যাকচুয়ালি ওইটা থেকে 2টা বা 3টা কোয়েশ্চেন কম্পালসারি আসে। তো আজকেও আমরা মোটামুটি 5-6টা ইম্পর্টেন্ট 3 মার্কের কোয়েশ্চেন আমরা দেখুন, আর বেসিক নলেজ যেটা আমি একবার স্টার্টিং থেকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা এটা তোমরা বোঝানোর চেষ্টা করো। তো দেখো, প্রথমে আমরা দেখতে হইব যে ফ্যারাডের সূত্র এটা কি, ঠিক আছে, ফ্যারাডের সূত্র, ল্যাঞ্জের সূত্র, তারপর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে এই জিনিসটা কি। তো তার আগে আমি একটু বেসিক জিনিস আলোচনা করি। ধরো আমরা এখানে একটা বার ম্যাগনেট বা দণ্ড চুম্বক রাখলাম, ঠিক আছে, এটা একটা দণ্ড চুম্বক যার উত্তর মেরু এটা, দক্ষিণ মেরু এটা। তো দণ্ড চুম্বকের বলরেখা উত্তর থেকে দক্ষিণের দিকে এরকম ভাবে হয়। এটা আমরা ছোটবেলায় ছোট ক্লাসেও পড়লাম বা থার্ড ইউনিটের মধ্যে আমরা এটা পড়ছি। তার বলরেখাগুলো এরকম ভাবে থাকে, ঠিক আছে, দণ্ড চুম্বক। আর এরকম ভাবে রেখা আরো আছে, আমি কয়েকটা রেখা থেকে ড্র করলাম। তো দণ্ড চুম্বকের যে বলরেখা আর সলিনয়েডের যে বলরেখা এটাও সেম, ঠিক আছে। সলিনয়েড কি এটা আমরা আবার একটু পরে দেখব, ঠিক আছে। এখন আপাতত এটাই দেখে নেবো যে দণ্ড চুম্বকের বলরেখাগুলি এরকম হয়। এখন বলরেখা কি, এটার মধ্যে কোয়েশ্চেন থাকবো যে অনেকে, যারা আমি আগে তোমরা বলছি যে একবারে বেসিক থেকে আমি স্টার্ট করব। তো বলরেখা কি, তো বলরেখা জিনিসটা হলো, আমরা যদি দণ্ড চুম্বকের মধ্যে সব জায়গার মধ্যে কিন্তু তার চুম্বক ক্ষেত্রটা কাজ করে না। আমরা যদি একটা কি কমু, একটা বাক্সের মধ্যে বা একটা বয়ামের মধ্যে বা একটা বিকারের মধ্যে লোহার গুঁড়া নিয়ে আসে যা দণ্ড চুম্বক রাখি আর ঝাঁকুনি দিই, তাহলে দেখবো যে লোহার গুঁড়াগুলি এই জায়গার মধ্যে আর এই জায়গার মধ্যে বেশি জমা। তার মানে চুম্বকের শক্তি যেটা এটা এই উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মধ্যে বেশি, মানে এই উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মধ্যে বলরেখার সংখ্যা বেশি, ঠিক আছে। বা একটা টেবিলের মধ্যে, এরকম ফ্ল্যাট টেবিলের মধ্যে লোহার গুঁড়া বিছাইয়া দিয়ে সেটা আমরা যদি দণ্ড চুম্বক রাখি আর টেবিলটাকে যদি আমরা জুড়ে ঘুষি দিই বা ঝাঁকুনি দিই, তাহলে কি গুঁড়াগুলো উপরে দিকে উঠবো, উঠলে এরকম শেপ নিব, ঠিক আছে, এরকম শেপ নিব। এটা অনেক মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডের জন্য যদি ভিডিও করো, তারপর ভিডিওটা যদি পজ করো, তাহলে তোমরা দেখতে পাইবা এরকম ভাবে তার শেপ হয়, ঠিক আছে। তো ওইটা হলো বেসিক্যালি আমরা বলরেখা। বলরেখার ডেফিনেশন যদি আরো বেসিক ভাবে দিই, তো আমরা এখানে যদি একটা উত্তর মেরু আনি, সিঙ্গেল উত্তর মেরু আনি, তাহলে উত্তর মেরু আর উত্তর মেরু কি করব, বিকর্ষণ করব, ঠিক আছে। সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিষম মেরু পরস্পরকে আকর্ষণ করে। তো সে তাকে বিকর্ষণ করব আর সে তাকে আকর্ষণ করব। তো সে এরকম সোজা আসার কথা, কিন্তু সোজা সে আইব না, সে আইব এই রেখা দিয়ে। তার জন্য এটার নাম বলরেখা। মানে একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে যদি আমরা কোনো চুম্বকের উত্তর মেরুর সামনে আনি, তাহলে সে যে রাস্তা দিয়ে গমন করবে তাকে বলা হয় বলরেখা, ঠিক আছে। এটা একদম বেসিক জিনিস। তো বলরেখা দণ্ড চুম্বকের জন্য এরকম হয়। এখন হইলো তোমার মেইন যে কথা, যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশটা কি, ঠিক আছে। এখন এই বলরেখার মাঝখানে আমি একটা চুড়ি রাখি, ঠিক আছে, লোহার চুড়ি বা বলয়, এরকম ধরো এরকম একটা চুড়ি নিলাম, ঠিক আছে, এরকম একটা চুড়ি মেরাজে পরে এরকম চুড়ি নিলাম। নেওয়ার পরে দণ্ড চুম্বকটাকে যদি আমরা এরকম দূরে রাখি, তাহলে কি হবে, বলরেখা অনেক কম অতিক্রম করবো। এটা থেকে যদি আমরা একটু দূরে নিই, তাহলে কি হবে, এই বলরেখার সংখ্যা অনেক কম থাকবে। আর তারপর যদি চুম্বকটা যদি আমরা আস্তে আস্তে এটার সামনের দিকে আনি, তাহলে বলরেখার সংখ্যা আস্তে আস্তে বাড়বো, আবার দূরে নিলে কমবো, আবার সামনে আনলে বাড়বো, ঠিক আছে। তো ফ্যারাডে কি কইছে, যদি কোনো পরিবাহীর সাথে
বলরেখার সংখ্যা পরিবর্তিত হয়, তাইলে তার মধ্য দিয়ে তোমার তড়িৎ চালক বল আবিষ্ট হইব এবং তার মধ্য দিয়ে একটা কারেন্ট পাস হইব। ঠিক আছে, একটা কারেন্ট পাস হইব। আর এটাই হলো তোমার আবিষ্ট কারেন্ট। ঠিক আছে, তো এটাই হলো তোমার আবিষ্ট কারেন্ট। আর এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। বুঝা গেছে? এখানে চুম্বকের দ্বারা তড়িৎ সৃষ্টি করা হয়েছে, তো তার লেগে তড়িৎ চুম্বকীয় আবেশ। তো ফ্যারাডের সূত্রটা বোঝা গেল কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহে মানে চুম্বক বলরেখার পরিবর্তন হলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হয়। আচ্ছা, এটা হলো ফার্স্ট। সেকেন্ড ল যেটা, এই আবিষ্ট তড়িৎচালক বলের মান, ঠিক আছে, আবিষ্ট তড়িৎচালক বল তো সৃষ্টি হইবই, তো এটা কতটুকু সৃষ্টি হইব এটা ডিপেন্ড করতেছে তোমার বলরেখার সংখ্যার পরিবর্তনের হারের সাথে। বলরেখার সংখ্যার পরিবর্তনের হার বলতে আমরা যদি দেখো এই চুম্বকটাকে যদি আমরা এই বলের সামনে আস্তে 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 আনি, তাহলে বলরেখার সংখ্যা যেটা আছে এটা আস্তে আস্তে পরিবর্তিত হইব, তাহলে আমরা কারেন্টও কম পাবো। যদি আমরা খুব তাড়াতাড়ি এরকমভাবে আনা নেওয়া করি তাহলে বলরেখার সংখ্যা খুব দ্রুত পরিবর্তন হইব, আমরা কারেন্ট খুব দ্রুত পাবো। ঠিক আছে, তো এখানে তড়িৎ চালক বললে আমরা ডিনোট করি ই দিয়ে। ঠিক আছে, ই প্রপোর্শনাল টু ডি ফাই বাই ডিটি। তো ফাই দিয়ে বলরেখার সংখ্যা বোঝানো হয়। আর আমরা জানি যারা ম্যাথসে মোটামুটি আছো বলো ডি ফাই মানে ফাই ওয়ান মাইনাস ফাই টু, ডিটি যদি ধরি ডিটি মানে টি ওয়ান মাইনাস টি টু, ডি ফাই বা ডিটি বা ডিএক্স মানে কোনো কিছুর ব্যবধান বোঝায়। তাহলে আগে মানে এই চাকতিটা ধরো এই জায়গাতে আছে, আগে যেই ফাই, এখন যে বলরেখা যেতেছে এটা ধরো ফাই ওয়ান, এখন যে বলরেখা যেতেছে এটা ধরো ফাই টু, তো ডি ফাই মানে ফাই ওয়ান মাইনাস ফাই টু। আর আগের সময় যদি ধরি আমরা টি ওয়ান, পরের সময় যদি ধরি টি টু, তো ডিটি মানে টি ওয়ান মাইনাস টি টু। এই তড়িৎ চালক বল যেটা এটা ডি ফাই বাই ডিটির সাথে প্রপোর্শনাল। এটা হলো তোমার দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এখন যেটা বোঝা গেল, এরপরে এলো লেন্জের সূত্র। ঠিক আছে, এটা দিয়ে আমরা ফ্যারাডের সূত্র দিয়ে আমরা কি পাই, তড়িৎ চুম্বকীয়, প্রথম সূত্র দিয়ে আমরা পাই তড়িৎ চুম্বকীয় আবেশ বা তড়িৎ চুম্বকীয় কারেন্ট যেটা এটা কেন সৃষ্টি হইব। ঠিক আছে, আর দ্বিতীয় সূত্র দিয়ে আমরা কি পাই, কতটুকু সৃষ্টি হইব। বুঝা গেছে? প্রথম সূত্র দিয়ে কেন, কারণ আমরা এটা আগে বিষয় করুম তার জন্য, আর কতটুকু, যতটুকু আমরা চেঞ্জ করুম, যত স্পিডে চেঞ্জ করুম ওইটা আমরা জানতে পারি দ্বিতীয় সূত্র দিয়ে আসলে। তারপর আইলো তোমার লেন্জের সূত্র। লেন্জের সূত্র কি, এখানে তো আমরা দেখলাম যে এই চুরির মধ্য দিয়ে তোমার কারেন্ট পাস হইব। এখন কারেন্ট কি এইভাবে পাস হইব না এইভাবে পাস হইব, কোন দিকে পাস হইব, নাকি এইদিকে পাস হইব নাকি এইদিকে পাস হইব, কারেন্ট কোন দিকে পাস হইব, যে কারেন্টের দিক বা ডাইরেকশন, এটা আমরা বুঝি লেন্জের সূত্র দিয়ে। এখন লেন্জ কি কইছে, যে চুম্বকের যদি উত্তর মেরু এদিকে থাকে তাহলে কারেন্ট এরকম ভাবেই পাস হইব যাতে এইদিকে উত্তর মেরু থাকে। মানে তার কারেন্টের দিক এরকম হইব যে যেই কারণের লেগে তোমার কারেন্টটা সৃষ্টি হইতেছে সে ওই কারণটারে বাধা দিব। আর এটা কোন সময় সম্ভব, যদি এদিকে উত্তর মেরু থাকে, কারণ উত্তর মেরু বিকর্ষণ করবো তারে ঢুকতে দিত। ঠিক আছে, বুঝা গেছে? তো এই কারেন্টটার অভিমুখ এরকম হইব যে এদিকে ওই মেরুই থাকে যে মেরু তার সামনে, তো উত্তর মেরু বিকর্ষণ করবো তারে ঢুকতে দিত। তো লেন্জের সূত্রটা দেখো কি, লেন্জের সূত্র এখানে কি কইছে দেখো, খুব ছোট্ট একটা সূত্র। তড়িৎ চুম্বক আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ চালক বলের অভিমুখ এমন হয় যে আবিষ্ট তড়িৎ চালক বল তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দেয়। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে যদি উত্তর মেরু সৃষ্টি হতে লাগে, ঠিক আছে, তা আমরা কি জানি, এখানে আমরা ছোটবেলায় পড়ছি বা এর আগে চ্যাপ্টারও আছে যেটা এম্পিয়ারের সন্তরণ নিয়ম। এখানে যদি আমরা সন্তরণ নিয়ম লাগাই তাহলে এদিকে যদি তড়িৎ প্রবাহ যায়, কোনো একটা লোক যদি তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটে তাহলে তার বাঁ হাত যেদিকে অগ্রসর হইব তার উত্তর মেরুর বিক্ষেপ সেদিকে হইব। ঠিক আছে, তো উত্তর মেরু যেহেতু এদিকে তার মানে সে উল্টা। ঠিক আছে, তো উত্তর মেরু যদি এদিকে হয় তার মানে সে উল্টা, তো এদিকে তোমার তড়িৎ প্রবাহ হইব তখন এদিকে। আগে তো এদিকে যাওয়ার আসলো, এদিকে গেল হলে যদি উত্তর মেরু এদিকে থাকতো, তো উত্তর মেরু উল্টা যেহেতু কারেন্টের ডাইরেকশন হইব এদিকে, নিচের দিকে। বুঝা গেছে? যদি আমরা এটা কাছের দিকে আনি, আবার দূরের দিকে নিলে তখন অপোজিট হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে। এটা গেল ফ্যারাডের সূত্র, এটা গেল লেন্জের সূত্র, খুবই ইম্পর্টেন্ট।
ব্যাখ্যাগুলো দেখে নিবা, আমি যে যে কথাগুলি মুখ দিয়ে বললাম এটা তুমি লেখা দিবে। সেকেন্ড যেটা হইলো ল্যাঞ্জের সূত্র, ফ্যারাডের সূত্র। এরপরে হইলো তোমার দেখা হচ্ছে ল্যাঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত, বা ফ্যারাডের সূত্র শক্তির সংরক্ষণ নীতির উপরে প্রতিষ্ঠিত। এটা হলো সেটা, বা ল্যাঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করো। দেখো শক্তি সংরক্ষণ সূত্র কি এটা সবাই জানে, যদি না জানা থাকে আমি আবার জানাই দিতেছি। শক্তি সংরক্ষণ সূত্র হলো শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, খালি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। ঠিক আছে, শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, কেবলমাত্র শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায়। তো এখানে আমরা যে তড়িৎ শক্তি পেলাম, ঠিক আছে, এখানে তো কোনো শক্তি নাই, তো আমরা তড়িৎ শক্তি যে পাইলাম, এই তড়িৎ শক্তির উৎস কি, এটা আমরা তড়িৎ শক্তিটা কোথায় থেকে পেয়েছি, ঠিক আছে। তো এটা আমার প্রুফ করতে লাগবে। তো দণ্ড চুম্বকটা যদি এই বলয়টার সামনে আসে তাইলেই কিন্তু আমরা তড়িৎ পাবো। বলয়টা থেকে দূরে গেলে তখন আমরা তড়িৎ পাবো। যদি এটা যদি স্থির থাকে তাহলে বলরেখার সংখ্যা কোনো পরিবর্তন হতো না, তাইলে আমরা কোনো কারেন্ট পাইতাম না। তো এটা শুধু শুধু এদিকে আইতো না, বা এখান থেকে দূরে শুধু শুধু নিজের থেকে যাইতো না। এটারে আমরা নিজে কাছে আনতে লাগবো, নাইলে দূরে নিতে লাগবো। মানে আমাদের ফিজিক্যাল বা আমাদের নিজের শক্তি খরচ করতে লাগবে। ঠিক আছে, আমরা যে শক্তিটা খরচ করবো, আমরা যে যান্ত্রিক শক্তি, এটাই এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। বুঝা গেছে? এখন তুমি এটা যদি মানুষ দিয়ে আনো ভালো কথা, যদি তুমি পশু পাখি দিয়ে আনো তাহলেও চলবো, কিন্তু যে সেই কাজটা করব, এটারে এখানে আনার কাজ করব, বলো রাখা পরিবর্তন করার কাজ করব, ওই কাজটাই শক্তিতে রূপান্তরিত হইব। কি শক্তিতে? তড়িৎ শক্তিতে। বুঝা গেছে? এই হলো আমরা ল্যাঞ্জের সূত্র থেকে তোমার কি সূত্র, তড়িৎ প্রবাহ, তড়িৎ যে আমরা পাই, বা শক্তি সংরক্ষণ সূত্র যে এখানে লঙ্ঘিত হয় না, এটার প্রমাণ দেখে লক্ষ্য ভালো করে। তারপরে তোমার এখানে আছে আরো অনেক জিনিস আছে, যেমন ধরো আমরা একটু দেখি আবেশ। ঠিক আছে, আবেশ, ইন্ডাকশন মানে আবেশ। তো আবেশের মধ্যে একটা আছে তোমার সাবেশ, সাবেশ, আর একটা আছে তোমার পারস্পরিক আবেশ, পারস্পরিক আবেশ। তো একটার ইংলিশটা হলো সেলফ ইন্ডাকটেন্স, আর একটা হলো তোমার মিউচুয়াল ইন্ডাকটেন্স। সাবেশ হলো তোমার সেলফ ইন্ডাকটেন্স, আর পারস্পরিক আবেশ হলো তোমার মিউচুয়াল ইন্ডাকটেন্স। এটা কি? তো সাবেশ বা আবেশ, আবেশ জিনিসটা কি এটা বুঝো আগে। যে আমরা যেমন হিপনোটাইজ করি, ঠিক আছে, হিপনোটাইজ মানে একজন আরেকজনে আবেশ করে। হিপনোটাইজ মানে সে এখন আর তার মধ্যে নাই, সে এখন আমার কথার মধ্যে কাজ করবো, তার মানে তারা আমি আবেশ করে নিয়েছি বা হিপনোটাইজ করে নিয়েছি। ঠিক আছে, তো এখন দেখো আমরা যদি একটা কয়েল নিই, সিম্পলি একটা কয়েল নিলাম। কয়েল মানে কি? স্প্রিং শেপের যদি আমরা একটা কিছু নিই, ঠিক আছে, এরকম স্প্রিং শেপের যদি আমরা একটা কয়েল নিই, বা সলিনয়েড করে দেওয়া, ঠিক আছে, তো এটার মধ্যে দিয়ে যদি আমরা কারেন্ট পাঠাই তাহলে কি হইব? তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হইব। এই চুম্বক ক্ষেত্রের মধ্যে এই কয়েলটা আছে, এখানে একটা কয়েল, দুইটা কয়েল, তিনটা কয়েল, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, পাক সংখ্যা। ঠিক আছে, মানে এরকম পেছানো আছে। তো এটার মধ্যে কারেন্ট যাওয়া যায়, তার চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হইব। ওই চুম্বক ক্ষেত্রের মধ্যে তারে যদি আমরা গতিশীল করি তাহলে সে কি করবো? তারে আবেশ করবো। মানে এটা যদি আমরা টান দিই ছাড়ি, টান দিই ছাড়ি, তাহলে সে তারে আবেশ করবো, সে তারে আবেশ করবো। তো তারা নিজেরার মধ্যেই আবেশ করবে। এটা কিন্তু একটা কয়েল, একটা কয়েলের মধ্যে একটা পাক আর একটা পাকরে আবেশ করতে আছে। এটা হলো তোমার সাবেশ। ঠিক আছে, যে নিজে আবেশ করে, মানে কোন কুণ্ডলী নিজের কারেন্টটি নিজের পাক সংখ্যায় আরেকটা পাক সংখ্যায় যদি আবেশ করে তারে বলা হয় সাবেশ। তো পারস্পরিক আবেশ কি? এখন এই সবটার মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, সবটা একটা শক্তিশালী দণ্ড চুম্বকে রূপান্তরিত হইব। এখন তার সামনে যদি আমরা আরেকটা কয়েল যদি গতিশীল করি, এরকম একটা কয়েল যদি
গতিশীল করি, তাহলে কি করব, সে এখন তারে আবেশ করব, পুরাটা কয়েল এই কয়েলটারে আবেশ করব, আর এটা হলো তোমার পারস্পরিক আবেশ। ঠিক আছে, বুঝা গেছে? যখন কোনো কয়েলের মধ্যে একটা পাক আর একটা পাককে আবেশ করে তখন তারে কওয়া হয় সাবেশ, আর যখন একটা কুণ্ডলী আর একটা কুণ্ডলীর আবেশ করে তখন তারে কওয়া হয় পারস্পরিক আবেশ। এখন এই জায়গা থেকে একটা কোশ্চেন আসে যায়, তাইলে আমরা আবেশহীন কুণ্ডলী, মানে যাতে কোনো রকম আবেশ না থাকে এরকম কুণ্ডলী বা এরকম এবং পেঁচানো শেপ আমরা বানাতে পারবো না। এমনি আমরা বানাতে পারবো। কিভাবে পারো? ধরো তুমি একটা কুণ্ডলী বানাইবা এরকম ভাবে পেঁচানো, তার মধ্যে কি করবা, তারটারে যেরকম ভাবে ঘুরে আনবা ঠিক সেরকম ভাবে আবার নিয়ে যাবে, তাহলে কি হবো, এদিকে কারেন্ট ঢুকবো এদিকে কারেন্ট বার হবে। বুঝা গেছে? আমরা তো এমনে গিয়া সেটা এমনে বার হয়ে করছি, তো এটা এরকম ভাবে পেঁচায় সেটা যেদিকে কারেন্ট যাইবো এটা আবার ঘুরে আবার সেদিকে আমরা নিয়ে পাবো, মানে দুইটা তার একসাথে পেঁচায় দিব। তো একটা তার মধ্যে কারেন্ট গেলে আরেকটা তার দিয়ে ঘুরে আইব। এই ক্ষেত্রে কি হয়, তড়িৎ প্রবাহ যাওয়ার সময় যে চুম্বকের অভিমুখ থাকে ঘুরে যাওয়ার সময় অভিমুখটা তার জায়গা উল্টায় যাওয়াতে কি হয়, যদি একটা উত্তর মেরু থাকে এদিকে অপরভাবে উত্তর মেরু সামনাসামনি আয়া পড়ে, তো একটা একটারে বিকর্ষণ করে ক্যান্সেল করে দেয়। ঠিক আছে, তার মানে যাওয়ার সময় যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আসার সময় তার অপোজিট দিকে সেম চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তো একটা একটারে ক্যান্সেল করে দেয়, তখন তারা কি করে একজন আরেকজনের আবেশ করতে পারে না। তো এই কুণ্ডলীটাকে করা হয় আবেশী কুণ্ডলী। বুঝা গেছে? এখন আমরা যেটা দেখুন এটা হলো এরকম এল সাবেশাঙ্ক বিশিষ্ট একটা কুণ্ডলী ধরো, এটার মধ্যে যদি আমরা তড়িৎ প্রবাহ পাঠাই, আই পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠাই, তাহলে তার মধ্যে সঞ্চিত শক্তির রাশিমালা, আমরা যেমন ধারকের মধ্যে দেখলাম সঞ্চিত শক্তির রাশিমালা ইউ ইকুয়ালস টু হাফ সিবি স্কোয়ার। এটা হলো ধারকের সি ধারকত্ব বিশিষ্ট কোনো ধারকের দু প্রান্তে যদি আমরা ভি বিভব প্রভেদ প্রয়োগ করি তাহলে তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় এটা হলো ইউ ইকুয়ালস টু হাফ সিবি স্কয়ার। তো এখন আমরা দেখুন সাবেশাঙ্ক মানে এল সাবেশাঙ্ক বিশিষ্ট কোনো আবেশকের মধ্যে দিয়ে যদি আমরা আই পরিমাণ তড়িৎ পাঠাই তাহলে তার মধ্যে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার বা 3 মার্কের জন্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ছোট্ট রিলেশন দেখুন। তো এই ক্ষেত্রে কি হয় দেখো, আমরা এল সাবেশাঙ্ক এখানে আবেশ হলো তোমার এল, ঠিক আছে, তড়িৎ পাঠামো আই, তো এটার মধ্যে আমি আনসারটা করে দিই ইউ ইকুয়ালস টু হাফ এল আই স্কয়ার। এটা হলো আবেশকের মধ্যে দিয়ে সঞ্চিত শক্তি, উপরেরটা হলো ধারকের সঞ্চিত শক্তি, নিচেরটা হলো আবেশকের সঞ্চিত শক্তি। কিন্তু এটা আমার ডিরাইভ করতে লাগবে, প্রমাণ করতে লাগবে। তো কিভাবে আমরা প্রমাণ করব দেখো, আমরা আগে কি পাইছি, আগে আমরা পাইছিলাম যে P ইকুয়ালস টু VI, ঠিক আছে, ক্ষমতা ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট। তো এখানে আমরা যদি একটা আবেশক নিলাম এরকম যার আবেশাঙ্ক L, তার মধ্যে তুমি আই পরিমাণ তড়িৎ পাঠাইবা। তো এই ক্ষেত্রে আমরা তড়িৎ কিন্তু ডাইরেক্ট আই অবধি তড়িৎ প্রথমই আই অবধি যাইতাম প্রথম, তার মধ্যে ধরো জিরো কারেন্ট টি ইকুয়ালস টু জিরোতে, তার মধ্যে কারেন্ট ধরো জিরো, টি ইকুয়ালস টু টিতে তার মধ্যে কারেন্ট হলো আই, ঠিক আছে, যখন টি টাইম পরে তার মধ্যে কারেন্ট হলো আই। তো এই ক্ষেত্রে আমরা এটা হলো তোমার ভোল্টেজ আর তড়িৎ চালক বল সেম, ঠিক আছে, ভোল্টেজ আর তড়িৎ চালক বল দুটোর একক সেম। তো আমরা ভি জায়গা ই লিখতে পারি, ভিও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আবার ক্ষমতা যেটা, এটা হচ্ছে 11 এর ফর্মুলা, ক্ষমতা হলো কার্য করার হারকে ক্ষমতা বলে, মানে dw বাই dt, w বাই t হলো তোমার ক্ষমতা। তাই আমি এখানে w বাই t ইকুয়ালস টু e আর i লিখলাম, আইটারে স্মল লিখলাম, ঠিক আছে, বুঝা গেছে? ক্ষমতা হলো w বাই t আর e i। এটা আমি একটা কাজ করি, w বাই t এর উপরে হচ্ছে d দিয়ে ইনটু করি, dw বাই dt। তো dw ইকুয়ালস টু ei dt, এদের মধ্যে বোঝা গেছে। আমরা dt টারে বজ্র গুণন করলাম। এখন আরেকটা জিনিস এখানে করা যায়, এটা হলো গেছে তোমার
ডিটি সময়ে কৃতকার্য, এটা হলো তোমার কার্য করার হার বা একক সময় কৃতকার্য। আর ডিটি সময় কৃতকার্য হলো তোমার এটা ডিডব্লিউ ইকুয়ালস টু ইআই ডিটি। বুঝা গেছে? এখন আরেকটা জিনিস আমরা জানি যেটা ই ইকুয়ালস টু এল ডিআই ডিটি। এটা হলো তোমার ফ্যারাডের সূত্র। আমরা যেটা পাইছিলাম ফ্যারাডের সূত্রে যে তড়িৎচালক বল ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি। ঠিক আছে? তো ফাই ইকুয়ালস টু আবার আরেকটা ফর্মুলা এল আই আছে, তাহলে ডি ডিটি অফ এল আই। তো এটাতে এলটার সামনে আনলে এল ডিআই ডিটি। ফাই ইকুয়ালস টু এল আই হয়, আবার ফাই ইকুয়ালস টু এম আই হয়, কারণ এম হলো তোমার মিউচুয়াল ইন্ডাকটেন্স বা পারস্পরিক আবেশ, আর এল হলো তোমার সেলফ ইন্ডাকটেন্স। তাহলে ফাই ইকুয়ালস টু এল আই হয়, আবার এম আই হয়। তো ই ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি, এটা ফ্যারাডের সূত্র। ফাই এর জায়গার মধ্যে বসাই বা এল আই, তাহলে এখানে এল আই, এলটার সামনে এলে এল ডিআই ডিটি। তো ই ইকুয়ালস টু এল ডিআই ডিটি, ই জায়গার মধ্যে এটা বসায় এল ডিআই ডিটি ইন্টু ডিটি, ডিটি ডিটি ক্যান্সেল, এল ডিআই, এটা হলো তোমার ডিডব্লিউ। তার মানে কি, আমরা যদি এখানে ডিআই ক্ষুদ্র কারেন্ট পাঠাই, ঠিক আছে, ডিআই ক্ষুদ্র কারেন্ট পাঠাই, তাইলে ডিআই ক্ষুদ্র কারেন্টের জন্য যে কৃতকার্য ডিডব্লিউ, এটা হলো ডিডব্লিউ ইকুয়ালস টু এল ডিআই। তাইলে আমরা যখন আই কারেন্ট পাঠাবো তখন টোটাল কৃতকার্য যেটা ডাব্লিউ ইকুয়ালস টু ডিডব্লিউ দিয়ে গেলে হয় ইন্টিগ্রাল এল ডিআই। ইন্টিগ্রাল কোথায় কত? 0 টু আই। কারণ প্রথমেই কইছিলাম প্রথমে কারেন্ট আসলো 0, তারপরে কারেন্ট আমরা আই পাঠাবো, তাহলে তার লিমিটটা হলো 0 টু আই। তো এখানে এল এর এখানে চলছে একটা আই মিসিং, এখানে এই এল ই আই, ই জায়গা এল ডিআই ডিটি, এখানে আইটা মিসিং, এখানে আই থাকবো, আই থাকবো, এলটা সামনে আইবো 0 টু আই আই ডিআই। ঠিক আছে? এল এখন আই এর ইন্টিগ্রাল করলে আই স্কয়ার বাই 2 0 টু আই। এখন আই টুটা সামনে নিয়ে, তাহলে আই স্কয়ার 0 টু আই। এখন আই এর জায়গা আপার লিমিট মানে আই স্কয়ার মাইনাস আই এর জায়গা লোয়ার লিমিট মানে 0 স্কয়ার, তাহলে হাফ এল আই স্কয়ার। আই মানে তোমার ফর্ম ই ইকুয়ালস টু হাফ এল আই স্কয়ার। দেখো এটা আমি আবার রিপিট করি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে স্টার্টিং এগুলো লিখবো না, প্রথমে স্টার্টিং হলো আমরা ডিডব্লিউ ইকুয়ালস টু এই জায়গা থেকে ইআই ডিটি। ঠিক আছে? আমি এটা বেসিক বোঝানোর লিগা এখানে কিছু এক্সট্রা জিনিস করছি, এগুলো কিছুই লেখা লাগবে না। তো এখানে ডিডব্লিউ ইকুয়ালস টু ইআই ডিটি, বা প্রথমে যেটা লিখবো আমরা যে কার্য করার হার ডিডব্লিউ বাই ডিটি, কার্য করার হার, এটা হলো ক্ষমতা। আর ক্ষমতা কার সমান? ক্ষমতা হলো গিয়া ইআই এর সমান, এটা লিখতে পারো। কার্য করার হার ডিডব্লিউ বাই ডিটি ইকুয়ালস টু ইআই। তো ডিডব্লিউ ইকুয়ালস টু ইআই ডিটি, তো ডব্লিউ ইকুয়ালস টু ডিটি দিয়ে গেলে ইন্টিগ্রাল ইআই ডিটি। তো এই জায়গার মধ্যে এখন লিখতে পারো এল ডিআই ডিটি ইনটু ডিটি, ডিটি ডিটি ক্যান্সেল, এখানে একটা আই থাকবো। ঠিক আছে? এলটা বাইরে নাও, ইন্টিগ্রাল আই ডিআই। এখন আই এর ইন্টিগ্রাল করলে আই স্কয়ার বাই 2, লিমিট 0 টু আই 0 টু আই 0 টু আই 0 টু আই। তো এখন আই এর জায়গা আপার লিমিট মানে আই স্কয়ার মাইনাস আই এর জায়গা লোয়ার লিমিট, তাহলে এটা হয়ে যাবে হাফ এল আই স্কয়ার। শেষ। এটা আমি এক্সট্রা একটু আলোচনা করছি, এটি লাগবো পরে, ফাই ইকুয়ালস টু এল আই এম আই এগুলো পরে লাগবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডেরিভেশন। দেখো এখন আমরা যেটা দেখো, এটা হলো নেক্সট কোশ্চেন, এটা হলো আজকের বলতে পারো ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গেল তোমার। এখন আমরা সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, এটা দেখুন সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয়। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয়। বা তোমার কোশ্চেনে তারা কিছু যদি লেন্দি কোশ্চেন করে, ডাইরেক্ট কোশ্চেন যদি করে সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয় করো, তাহলে মনে করে দিয়া অনেক থিওরির উপরে লেখা লাগবে। আর যদি তারা কোশ্চেনের মধ্যে সবকিছু বলে দেয়, মানে এল সাবেশাঙ্ক বিশিষ্ট সলিনয়েডের মধ্য দিয়ে যদি আই তড়িৎ প্রবাহ যায়,
এবং তার পাক সংখ্যা যদি ক্যাপিটাল এন হয়, আবার রিপিট করি, এল সাবেশাঙ্ক বিশিষ্ট, মানে যে সলিনয়েডটার সাবেশাঙ্ক তোমার বার করতে লাগবে, যে এল সাবেশাঙ্ক বিশিষ্ট কোনো সলিনয়েডের মধ্য দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় বা আর পরিমাণ তড়িৎ যায়, তাইলে ওই সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয় করো, যেখানে ক্যাপিটাল এন হলো তার পাক সংখ্যা বা স্মল এন হলো সলিনয়েডের একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। এগুলো যদি তারা কয়ে দেয় তাহলে তোমার উপরে কিছু লেখা লাগবে না, তুমি ডাইরেক্ট ডেরিভেশনে যেতে পারবা, কারণ কোশ্চেনের মধ্যে সবকিছু বলা। আর যদি কোশ্চেনে কোনো রকম কোনো থিওরি না বলে দেয় তাহলে আমরা ধরতে রাখবো যে এইগুলা মেনশন করতে লাগবে, যে আমরা একটা সলিনয়েড নিলাম, এরকম ডায়াগ্রাম তো মাস্ট, ফ্রি হ্যান্ড ডায়াগ্রাম, একটা সলিনয়েড নিলাম যার দৈর্ঘ্য ক্যাপিটাল এল, যার মোট পাক সংখ্যা ক্যাপিটাল এন, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। আমরা যেমন পেছানোগুলা নিলাম, এরকম পেছানোগুলা রিং শেপের যে আমরা নিলাম, এই প্রত্যেকটা ক্ষেত্রফল হলো এ। তো এখানে আমরা যেটা ধরলাম এটা হলো কি, মোট পাক সংখ্যা এন, মোট দৈর্ঘ্য এল, বা এটা স্মল এল ধরবো, স্মল এল ধরি, মোট দৈর্ঘ্য এল। তাহলে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা n equals to n by n, এটা পরে লাগবে, ঠিক আছে, n equals to n by n। আমরা জানি, এটা জানা আছে, আমরা b equals to mu 0 n I, যেখানে I হলো সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ। এটা আমরা কোথা থেকে জানি? এটা আমরা আগের চ্যাপ্টার থেকে জানি। আগের চ্যাপ্টার যদি ভিডিও না দেখা থাকো দেখে নিও। আগের চ্যাপ্টারে যদিও আমি সলিনয়েডটা পড়ানো হয়েছিল না, আমরা টরয়েড পড়ছিলাম, টরয়েডের চুম্বক ক্ষেত্র, ঠিক আছে। টরয়েড মানে গোলাকার সলিনয়েড। এরকম সলিনয়েড যদি থাকে, সলিনয়েডের ভিতর দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ চাই, তাহলে তার ভিতর যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় বি ইকুয়ালস টু মিউ 0 ni, ঠিক আছে। এটার আলাদা ডিরাইভেশন আছে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য প্রয়োগ করে, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা আমি আরেকটা ভিডিওতে দেখাই দিই। তো এখন জেনে রাখো, তার ভিতর দিয়ে যদি কারেন্ট যায় তাহলে তার যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হইব বি ইকুয়ালস টু মিউ 0 ni, ঠিক আছে। আচ্ছা, আমরা টার্গেট কি? আমরা টার্গেট হলো এল বার করা, ঠিক আছে। তো এল বার করতে গেলে আমরা কি জানি? আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে পড়ছিলাম ফাই ইকুয়ালস টু ই ডট এস, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা পড়ছিলাম ফাই ইকুয়ালস টু ই ডট এস। সেম ভাবে চুম্বক ক্ষেত্রের মধ্যেও আছে ফাই ইকুয়ালস টু বি ডট এ, ঠিক আছে। চুম্বক ক্ষেত্রের মধ্যে আছে বি ডট এ। এখানে কি ফাই হলো তোমার চুম্বক ফ্লাক্স, আর এই উপরেরটা হলো তড়িৎ ফ্লাক্স, নিচেরটা হলো চুম্বক ফ্লাক্স। ফ্লাক্স কি? বলরেখা তো আমি স্টার্টিং এ দেখাই দিয়েছি। ফ্লাক্স কিছুই না, ফ্লাক্স হলো তোমার যে কোনো একটা তল যদি নো, ওই তলটারে যে কয়েকটা বলরেখা লম্বভাবে ছেদ করে তাকেই বলা হয় ফ্লাক্স। যে কয়েকটা বলরেখা কোনো তলকে লম্বভাবে ছেদ করে, মানে 90 ডিগ্রিতে ছেদ করব, তাকে বলা হয় ফ্লাক্স। এই ফ্লাক্স বার করার ফর্মুলা হলো ই ডট এস। তড়িৎ ক্ষেত্রের সময় ই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এস হলো তোমার ক্ষেত্রফল। সেম ভাবে ফাই ইকুয়ালস টু বি ডট এ, এখানে বি হলো চুম্বক ক্ষেত্র প্রাবল্য, এ হলো ক্ষেত্রফল। তো যেহেতু আমার সলিনয়েডের পাক সংখ্যা n, তাহলে এখানে ফাই ইকুয়ালস টু কি হইব? n বি এ। একটা ক্ষেত্রফল a, n সংখ্যকের ক্ষেত্রফল কি? n, তার লেগে n দিয়ে মাল্টিপ্লাই হবে, ফাই ইকুয়ালস টু n বি এ। এখানে n থাক b জায়গায় বসাও, মিউ 0 n i আর a। এখন এই n টারে আমরা রিপ্লেস করি n বাই l দিয়ে, n মিউ 0 n বাই l i a, তাহলে মিউ 0 n স্কয়ার a i বাই l। আমি স্টার্টিং এ এই জায়গার মধ্যে একটা ফর্মুলা লিখছিলাম যে ফাই ইকুয়ালস টু আরেকটা l বা mi, ঠিক আছে। li ও লেখা যায় বা mi ও লেখা যায়। তো যেহেতু আমরা সলিনয়েডের সাবেশাঙ্ক মানে l বার করুন, তাহলে আমরা ফাই ইকুয়ালস টু l i লিখি। এখানে i ক্যান্সেল, তাহলে l ইকুয়ালস টু কি দাঁড়ালো? মিউ 0 n স্কয়ার a বাই l। এটা হলো আমার ডেরিভেশন বা প্রুফ যে সলিনয়েডের সাবেশাঙ্ক কি? l ইকুয়ালস টু মিউ 0 n স্কয়ার a বাই l। তো এখানে আমরা জানা থাকতে লাগবে b ইকুয়ালস টু মিউ 0 n, মানে সলিনয়েডের ভিতরে যে চুম্বক ক্ষেত্র তার মান b ইকুয়ালস টু মিউ 0 n।
তারপর আমরা কি করব, ফাই ইকুয়ালস টু এন বি এ করব, এন বি এ করলে এখান থেকে আমরা এক সাইডে এন বি এ করার পরে রেজাল্ট এটাই হবে, আর এক সাইডে ফাই ইকুয়ালস টু এল আই বসাবো, তাহলে আমরা এলটা পাই যাবো, আই আই ক্যান্সেল, এলটা আমরা পাই যাবো। ঠিক আছে, এখন দেখো সলিনয়েডের উপর আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনটা 2 মার্কে আসতে পারে, তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু তোমরা টিবিএসসি তাহলে একটু লেন্দি কোশ্চেন করে, তো পরের কোশ্চেনটা বোর্ডে প্রায় সময় আগে আসতো, এখনো আসার চান্স অনেকটাই বেশি। এটা আসলে ডাইরেক্ট 3 মার্কে আসবো, কারণ এটা একটু লেন্দি। তো কোশ্চেনটা হলো দুইটা সলিনয়েড যদি অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকে, মানে একটার গায়ে আরেকটা পেঁচানো থাকে, তাহলে তারা পারস্পরিক আবেশ বার করবো। এখানে তো আমি সাবেশ বার করলাম কারণ সলিনয়েড একটা, আমি এখন বার করব পারস্পরিক আবেশ, যেখানে তোমার দুইটা সলিনয়েড পরস্পর অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকবে। তো আজকে 3rd নাম্বার ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এটা, দুইটা সলিনয়েড যদি পরস্পর অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকে তাহলে তারা পারস্পরিক আবেশ নির্ণয় করে। তো দেখো এখানে এই হলো একটা সলিনয়েড, যেটা মেইন সলিনয়েড, বড় সলিনয়েড, এটা ধরলাম পি পি ড্যাশ প্রাইমারি। এরপরে এখানে আরেকটা সলিনয়েড, এটা ধরলাম এস এস ড্যাশ, তারা অঙ্গাঙ্গী ভাবে এল দৈর্ঘ্য পর্যন্ত যুক্ত আছে, যতটুকু জায়গা পর্যন্ত তারা যুক্ত, এল দৈর্ঘ্য পর্যন্ত তারা যুক্ত। এখানে যে প্রাইমারি সলিনয়েডটা, তার এই জায়গার মধ্যে পাক সংখ্যা n1, আর সেকেন্ডারি যে সলিনয়েডটা তার এই জায়গার মধ্যে পাক সংখ্যা n2। কোন জায়গার মধ্যে, তার যে l দৈর্ঘ্য ওই জায়গার মধ্যে। ঠিক আছে, একটা হলো n1, একটা হলো n2, আর তারা দুজনেরই ক্ষেত্রফল আমি ধরলাম a, দুজনেরই ক্ষেত্রফল আমি ধরলাম a, বুঝা গেল? তো এখানে প্রথমটার প্রাইমারিটার একক দৈর্ঘ্যের পাক সংখ্যা n1 equals to n1/l, দ্বিতীয়টার n2 equals to n2/l, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা দুইটার আমি একটু সাইডে লিখে রাখবো। ঠিক আছে, এখন এটার মধ্যে প্রাইমারিটার মধ্য দিয়ে যদি কারেন্ট পাঠাই, আমি ধরো আই কারেন্ট পাঠাইলাম, তাইলে যে চুম্বক ক্ষেত্র আমরা পাবো এটা হলো b equals to μ0 n I। এখানে n এর জায়গায় কি দিব, n1, তারপরে μ0 n1/l I। এই চুম্বক ক্ষেত্রটা আমরা পাবো যদি আমরা প্রাইমারি কয়েলের মধ্য দিয়ে শুধু কারেন্ট পাঠাই, সেকেন্ডারির মধ্য দিয়ে কোনো কারেন্ট আমরা পাঠালাম না। এখন এই চুম্বক ক্ষেত্রের মধ্যে এই সেকেন্ডারি কয়েলটা বর্তমান মানে আছে। ঠিক আছে, এটার মধ্যে দিয়ে কারেন্ট পাঠাইলে b equals to μ0 n I। তো প্রাইমারির ক্ষেত্রে n কত, n1, তো চুম্বক ক্ষেত্র আমরা এটা পাইলাম। এই চুম্বক ক্ষেত্রের মধ্যে কে আছে, সেকেন্ডারি। তো সেকেন্ডারির যে আবেশ হইব বা ফ্লাক্স হইব φ2 equals to n2b1a, কারণ এত দুইটার জন্য সেম। আর এখানে n2 কেন হইব, কারণ আমি সেকেন্ডেরটার জন্য ফ্লাক্স বার করতেছি φ2, কিন্তু সেকেন্ডেরটার জন্য চুম্বক ক্ষেত্র কি b1, কারণ কারেন্ট একমাত্র তার মধ্যে দিয়ে যাইতেছে, তার লেগেই চুম্বক ক্ষেত্র। এই জায়গাটা দেখো বুঝছো নি, সেকেন্ডের ফ্লাক্স বার করতেছি, তার লিগা n2 হলো তোমার সেকেন্ডেরটার পাক সংখ্যা, সেকেন্ডেরটার ক্ষেত্রফল a, আর সেকেন্ডেরটার মধ্যে যে ক্ষেত্রফল চুম্বক ক্ষেত্র এটা b1। তো এখানে ভ্যালুগুলো বসাও, n2 b1 এর জায়গায় μ0 n1/l I আর a, তাহলে এটা কি আসলো μ0 n1 n2 I a/l। আবার আমি কি করছিলাম, ফাই ইকুয়ালস টু আমরা m i ও লিখতাম পারি, তো এখানে i ক্যান্সেল, তাহলে m ইকুয়ালস টু μ0 n1 n2 a/l। এটা হলো তার পারস্পরিক আবেশের সম্পর্ক। এটারে আরো সিম্পলিফাই করা যায়, যেমন আমরা জানি l μ0 কি আসলো n² a/l, সলিনয়েডের সাবেশাঙ্ক। তাহলে প্রথমটা সাবেশাঙ্ক কি হইব, l1 equals to μ0 n1² a/l, বাকি সব তো দুইটার জন্য সেম, a ও সেম l ও সেম। দ্বিতীয়টার জন্য হইব l2 equals to μ0 n2² a/l।
দুইটা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে L1 L2 ইকুয়ালস টু মিউ জিরো স্কয়ার N1 স্কয়ার N2 স্কয়ার S স্কয়ার বাই নিচে L স্কয়ার। এটা যেটা, এটা হলো মিউ জিরো N1 N2 A বাই L হোল স্কয়ার, আর এটা কি মিউ জিরো N1 N2 A বাই L মানে M, তাহলে এখানে পাবো আমরা M স্কয়ার। তাহলে M ইকুয়ালস টু রুট ওভার L1 L2, তার মানে তারা যে পারস্পরিক আবেশ মানে M, এটা রুট ওভার দুইজনের সাবেশন, দুইজনের সাবেশনকার মাল্টিপ্লিকেশন। এটা হলো সলিনয়েডের দুইটা সলিনয়েড যদি পরস্পর অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকে তাহলে তারা মিউচুয়াল ইন্ডাকটেন্স বা পারস্পরিক আবেশাঙ্ক নির্ণয়ের ফর্মুলা। বুঝা গেছে? এখানে আমরা আরেকটা জিনিস যেটা দেখুন, এটা হলো 10 নাম্বার কোশ্চেন, যদি সুষম চুম্বক ক্ষেত্র, ঠিক আছে, এটা চুম্বক ক্ষেত্র তোমার আছে সুষম মানে সব দিকে সমান চুম্বক ক্ষেত্র। সুষম চুম্বক ক্ষেত্রে যদি আমরা একটা দণ্ডরে ঘুরাই, ঠিক আছে, সুষম চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে যদি কোনো একটা দণ্ডকে যদি আমরা বৃত্তাকার পথে ঘুরাই মানে ঘুরানো হয়, তাহলে তার মধ্যে যে তড়িৎ চালক বল আবিষ্ট হইব, কারণ সে বল রেখাকে ক্রমাগত অতিক্রম করবো বা ক্রমাগত ক্রস করবো। তো সেই ক্ষেত্রে যে তড়িৎ চালক বল আবিষ্ট হইব ওইটার রাশিমালা আমরা বার করতে লাগবে। এটাও খুবই ইম্পর্টেন্ট। আমি আবার রিপিট করি, সুষম চুম্বক ক্ষেত্রের অভিলম্বে যদি আমরা কোনো বস্তুকে বা কোনো দণ্ডকে যদি আমরা ঘুরাই, তাহলে সেই ক্ষেত্রে যে তড়িৎ চালক বল আবিষ্ট হইব তার রাশিমালা, ধরো এটা 4 নম্বর। তো সুষম চুম্বক ক্ষেত্র বোঝানোর লিগে আমি ক্রস দিলাম, এখানে ক্রস দিয়ে গেলাম। তো চুম্বক ক্ষেত্র মানে তার বোর্ডের সাথে লম্বভাবে, ঠিক আছে, চুম্বক ক্ষেত্র মানে বোর্ডের সাথে লম্বভাবে তার মধ্যে একটা দণ্ড এরকম ভাবে আমি ঘুরাবো, ঠিক আছে, তার দণ্ডটা আমি এরকম ভাবে ঘুরাবো। তো ঘুরাইলে তার মধ্যে যে তড়িৎ চালক বল আবিষ্ট হইল ওইটা বার করতে লাগবে। তো এটা ধরো এই বৃত্তাকার পথে দণ্ডটাকে আমরা ঘুরাবো, ঠিক আছে, এই বৃত্তাকার পথে দণ্ডটাকে আমরা ঘুরাবো। দণ্ডটা দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য যেটা, এটা এখানে ধরো 0 আর এখানে ধরো L, দণ্ডটার দৈর্ঘ্য L। এখন দেখো ঘটনা, আমরা এই জায়গার মধ্যে একটা পয়েন্ট নিলাম, অতি ক্ষুদ্র পয়েন্ট dx দৈর্ঘ্য, দণ্ডটা টোটাল দৈর্ঘ্য হলো L, দণ্ডটার মধ্যে আমরা dx একটা ক্ষুদ্র অংশ নিলাম যেটা মূল বিন্দু থেকে x দূরত্বে, ঠিক আছে, dx একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম যেটা মূল বিন্দু থেকে x দূরত্বে, এটা এরকম ভাবে ঘুরবো। তারপর আমরা 0 থেকে L অবধি ইন্টিগ্রাল করলে পাওয়া যাবো সবটা। এখন দেখো আমরা এখানে একটা ফর্মুলা আমরা জানি, E = BLV, ঠিক আছে, BLV কি? E হলো তোমার তড়িৎ চালক বল। কোন সুষম চুম্বক ক্ষেত্রে যদি আমরা L দৈর্ঘ্যের পরিবাহীরে গতিশীল করি, তাহলে এই L দৈর্ঘ্যের পরিবাহীটার দু প্রান্তে যে তড়িৎ চালক বল আবিষ্ট হইব তার রাশিমালা হলো E = BLV। L হলো তার দৈর্ঘ্য, V হলো তার বেগ। ধরো এখানে নিচের থেকে উপরে দিকে চুম্বক ক্ষেত্র মানে নিচে একটা উত্তর মেরু উপরে একটা দক্ষিণ মেরু, তার মধ্যে তা যদি এটা এরকম ভাবে গতিশীল হয় তাহলে তার দু প্রান্তে যে তড়িৎ চালক বল আবিষ্ট হইব এটা হলো E = BLV। তো এই ফর্মুলা অনুসারে আমরা যদি এখানে লিখি যে এটা যদি আমরা ক্যাপিটালে লিখি DE, মানে এই dx দৈর্ঘ্যটা চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে গতিশীল থাকার যে চুম্বক ক্ষেত্র তড়িৎ চালক বল উৎপন্ন হলো B dx, আর এখানে V ধরলাম যে dx দৈর্ঘ্যটা V বেগে গতিশীল, ঠিক আছে, V বেগে গতিশীল, তার লেগে আমি V ধরলাম। আচ্ছা, এখন আমরা জানি V = r ওমেগা, এটা আমরা ক্লাস 11 এ আবর্ত গতি চ্যাপ্টারের মধ্যে দেখছি যে V = r ওমেগা, মানে V হলো রৈখিক বেগ, r হলো বৃত্তাকার পথের ব্যাসার্ধ, যে বৃত্তাকার পথে সে ঘুরবো, আর ওমেগা হলো তোমার কৌণিক বেগ। বুঝা গেছে? তো এখানে আমি এটা লিখতাম পারি V
ওমেগা আর এর জায়গায় এক্স ডিএক্স। কারণ কি, এখানে বৃত্তপথের ব্যাসার্ধ কি এক্স, তাহলে ডিই, তাহলে ই ইকুয়ালস টু আগের মতো ডি যদি সাইড চেঞ্জ করে ইন্টিগ্রাল বি ওমেগা এক্স ডিএক্স ইন্টিগ্রাল হলো 0 টু এল। আমি আগেই বলছিলাম স্টার্টিং 0 এন্ডিং এল, তার মধ্যে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা কনসিডার করছি এক্স। এখানে বি ওমেগা কনস্ট্যান্ট সামনে করব 0 টু এল এক্স ডিএক্স। আগের মতো এক্স এর ইন্টিগ্রাল করলে এক্স স্কয়ার বাই 2 লিমিট 0 টু এল, 2টা নিচে নিয়ে বি ওমেগা বাই 2 এক্স স্কয়ার 0 টু এল, তাহলে আপার লিমিট মানে এল স্কয়ার মাইনাস লোয়ার লিমিট মানে 0 স্কয়ার, তাহলে এখানে আইব হাফ বি ওমেগা এল স্কয়ার। এই হলো তোমার প্রুফ। এখানে কোনটা জানতে লাগবো, এখানে জানতে লাগবে আমার ই ইকুয়ালস টু বি এল ভি। ঠিক আছে, এটাও একটা প্রমাণ আছে, এটা যেহেতু ইম্পর্টেন্ট না এক্সামও সামনে, তার জন্য আমি এই প্রমাণটা আমি দেখাইলাম না। এটার একটা প্রমাণ আছে, তো এটার প্রমাণটা এখন দেখাচ্ছে সময় নষ্ট করে লাভ নেই। তো এটা মনে রাখো যে কোনো একটা পরিবাহী যদি চুম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল থাকে, তাহলে তার দু প্রান্তে যে তড়িৎচালক বল সৃষ্টি হয় এটা হলো ই ইকুয়ালস টু বি এল ভি। এখন কোশ্চেন হলো একটা বৃত্তাকার পরিবাহী বা এল দৈর্ঘ্যের একটা দণ্ড যদি চুম্বক ক্ষেত্রে বৃত্তাকার পথে যদি আবর্তন করে বা ঘুরে, তাহলে এই দণ্ডের দু প্রান্তে যে তড়িৎচালক বল আবিষ্ট হইব তার রাশিমালা নির্ণয় করবো। আর এই রাশিমালা হইলো হাফ বি ওমেগা এল স্কয়ার, যেখানে ওমেগা হইলো ওই দণ্ডের কৌণিক বেগ, এই দণ্ডটার কৌণিক বেগ। তো এটা প্রমাণ আমরা কি করলাম, আমরা ধরলাম এই ক্রস চিহ্ন দিয়ে সেটা যে চুম্বক ক্ষেত্র বোর্ডের সাথে লম্বভাবে মানে বোর্ডের সাথে 90 ডিগ্রি এরকম ভাবে বোর্ডের ভিতর থেকে বাইরের দিকে চুম্বক ক্ষেত্র কাজ করতেছে, তার সাথে একটা দণ্ড এল দৈর্ঘ্যের দণ্ড এরকম ভাবে ঘুরে। তো দণ্ডটার স্টার্টিং মূল বিন্দু মানে 0 থেকে ধরলাম, আর এন্ড হলো এটা এল, যেহেতু এল দৈর্ঘ্য এল, দণ্ডটার মাঝখানে মানে মূল বিন্দু থেকে এক দূরত্বে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য নিলাম ডিএক্স, যেটা এই সেম বৃত্তাকার পথে ঘুরতেছে। তো এখানে ডিএক্স ঘুরার লিগা যে ইতানটা আমরা পাবো এটা হলো কি, সেটা ডিএক্স ঘুরার লিগা আমরা যেটা পাবো তড়িৎচালক বল, এটা হলো আমার বিএলবি। বি তো সেম, চুম্বক ক্ষেত্রের মান এখানে বি ধরে নেবা, চুম্বক ক্ষেত্রের মান এখানে বি, আর এল এর জায়গায় হইব ডিএক্স, আর ভি তো ভি কারণ ভি বেগে সে গতিশীল। ঠিক আছে, তো বি ডিএক্স ভি, এখন ভির জায়গায় ভি ইকুয়ালস টু আর ওমেগা, এখানে ওমেগার জায়গায় এক্স, তাহলে এখানে হয় বলো আর ডিএক্স। তারপর 0 টু এল, কারণ এখানে ডি থেকে ই ডিটা সাইড চেঞ্জ করলে ইন্টিগ্রাল হয়ে যায়, আর লিমিট হলো 0 টু এল, তারপর এক্স এর ইন্টিগ্রাল করবা এক্স স্কয়ার বাই 2। যারা ইন্টিগ্রালের প্রবলেম, আমি আগেও ইন্টিগ্রালটা দেখাইছি না, এখন আমি একটু ইন্টিগ্রালটা দেখাই দিই। ইন্টিগ্রালের ফর্মুলা এখানে ইন্টিগ্রাল এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু, এটা ফর্মুলা হলো এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। ঠিক আছে, এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স ফর্মুলা হলো এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। এখন দেখো আমরা যখন ইন্টিগ্রাল এক্স ডিএক্স করি তখন কি হয়, এক্স ডিএক্স মানে উপরে পাওয়ার 1, তাহলে এক্স টু দ্য পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, তাহলে কি দাঁড়ায় এক্স স্কয়ার বাই 2। এটা আমি এখানে লিখি। ঠিক আছে, এই হলো আমরা আরেকটা ডেরিভেশন 4 নাম্বার। এরপরে আমরা যেটা দেখুন, এটা তোমার লাস্ট ভিডিওতে আমরা এসি তো পড়াই নিয়েছি ঠিকই, এসির মধ্যে আমি মেইনলি এসি সার্কিট পার্টটা আমি দেখাইছিলাম। তো এসির মধ্যে এসি যে ওয়েভ এই পার্টটা বোঝানো না হয় নাই, মানে এসি যে তরঙ্গ সেটা বোঝানো হয় নাই, এটা এখন আমি ডিসকাস করে দেবো। কারণ এসির মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে, যেটা হলো তোমার গড় বর্গবেগ বার করা, গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় করা, এই দুইটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুইটা কোশ্চেন আমি বুঝাই দিতেছি। তো এখন কোশ্চেন হলো 5 নাম্বার। আজকে যেগুলো বুঝাইতেছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা শিখতে একটু সময় লাগতে পারে, আমি একটা ভিডিওর মধ্যে সবই বুঝাই দিতেছি। ঠিক আছে, এখন কোশ্চেনটা হলো 5 নাম্বার। তো এসি যে এসি মানে কি অল্টারনেটিং কারেন্ট। তো
অল্টারনেটিং কারেন্ট জেনারেলি আমরা সাইন বা কোসাইন ফরম্যাটে লিখি। আমি জেনারেলি সাইন ফরম্যাটে লিখি, ধরো I ইকুয়ালস টু I0 সাইন ওমেগা টি। ঠিক আছে, এখানে আমি এটা পুরোটাই এক্সপ্লেইন করি। এখন এটা আমি আগের ভিডিও বুঝাই দিয়েছিলাম যে এখানে I0 হলো তার শীর্ষমান। এখন শীর্ষমান জিনিসটা কি, যেহেতু সাইনের ফাংশন, এটা সবাই জানি যে সাইনের ফাংশন মানে এরকম, ঠিক আছে, এরকম। তো শীর্ষমান হলো এটা, পিক ভ্যালু শীর্ষমান হলো এটা, এটা হলো তোমার I0। এখন ওমেগা, ওমেগা হলো তার কৌণিক বেগ, মানে সে কত বেগে এরকম ভাবে ঘুরতেছে বা আবর্তন করতেছে। টি হলো যে কোনো সময়ে তার অবস্থান টি। এখানে আরেকটা জিনিস থাকে, দশা পার্থক্য বলতে ফাই যদি দিয়ে দাও ওমেগা টি প্লাস ফাই, ফাই মানে সে কি এখানে আছে না এখানে আছে না এখানে আছে না এখানে আছে না, যে কোনো জায়গার তার অবস্থাটা বোঝায় ফাই দিয়ে আছে। ঠিক আছে, এখন আমরা যেটা দেখানো এটার মধ্যে যেটা বুঝতে লাগবো, এটা হলো গিয়ে সেটা এসি তরঙ্গের গড় বর্গবেগ একটা বার করতে লাগবো, আর একটা হলো গড় বর্গবেগের বর্গমূল। আমি দেখতেছি জেরক্সের মধ্যে কোশ্চেনটা কত নাম্বার, এটা হলো তোমার 1 মিনিট 61। কোন পরবর্তী প্রবাহের গড় মান নির্ণয় করো। দেখো গড় মান যদি নির্ণয় করতে যাই, এখানে ধরো আমরা 0, তার অর্ধ পর্যায়কাল T/2, তার পর্যায়কাল T, মানে সে ঘুরে আবার আগের জায়গাতে আসলো, একবার সম্পূর্ণ আবর্তন করছে। তার মানে এটা যদি আমরা একটা হাফ বৃত্ত ধরি, উপর একটা নিচের একটা হইলো হাফ বৃত্ত, তাহলে পুরোটা ঘুরতে তার সময় লাগলো T। এখানে T হলো তার পর্যায়কাল, আর T/2 মানে অর্ধ পর্যায়কাল। আচ্ছা, তো এখানে যদি আমরা গড় করি, উপর একটা হয়ে যাবে পজিটিভ, নিচে একটা হয়ে যাবে নেগেটিভ, দুইটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলে গড় আসবে। যেমন ধরো গড় কিভাবে বার করি, 2 আর 4 এর গড় 2 + 4/2, তিনটা জিনিসের গড়, তিনটা যোগ করে 3 দিয়ে দাও। তো এটা যদি আমরা গড় করি প্লাস মাইনাসে কাটা যাবে না, কারণ দুইটা সেম। ঠিক আছে, তো গড় করতে গেলে আমার করতে লাগবে লিমিটটা নিতে লাগবে 0 to T/2, এটা মনে রাখো, গড় করতে গেলে লিমিটটা নিতে লাগবে 0 to T/2। এখন গড় জিনিসটার মধ্যে কিছু একটা লিখতে লাগে, কিরকম লিখতে লাগে, গড় যে আমরা বার করব, অ্যাকচুয়ালি আমরা তো 0 to T/2 পর্যন্ত নিব, কিন্তু এটা তো পুরোটা ওয়েভই যাইব। ঠিক আছে, তো এটার গড় কিভাবে বার করি আমরা, একটা এসি তরঙ্গ, ধরো একটা এসি কারেন্ট 5 মিনিট চালানোর পরে যতটুকু ব্যাটারি চার্জ হয়, ঠিক আছে, যতটুকু চার্জ তার মধ্যে যায়, আমরা একটা ডিসি কারেন্ট ততটুকু সময় চালাইলে সেম চার্জ যায়, তো ওই কারেন্টটা ডিসি কারেন্টটা হলো এই এসির গড় মান। বুঝা গেছে নি? দেখো এই কারেন্টটা, এসি কারেন্টটা যেই মান হোক, ধরো আই, এটা যদি 1 ঘন্টায় কিউ চার্জ ব্যাটারির মধ্যে থাকে, আমরা যদি ডিসি কারেন্ট পাঠাই, ধরো আই ড্যাশ 1 ঘন্টায় কিউ চার্জ দিতে, তাহলে এই আই ড্যাশ আর আই কি হইব, ইকুয়াল হইব। তার মানে এটা হলো তার গড় মান। বুঝা গেছে? এখন দেখো আমরা কিভাবে স্টার্ট করি। আমরা জানি কি, এখানে কিউ ইকুয়ালস টু আইটি, এটা আমরা জানি। বোথ সাইড যদি আমরা ডি নেই, ডি কিউ ইকুয়ালস টু আই ডিটি। ডি আমরা কেন নেব, কারণ আমি কোনো একটা ব্যাটারিরে যদি আমি চার্জ করি, তো ব্যাটারি ইনস্ট্যান্ট ফুল চার্জ হয়ে যায় না, খুব আস্তে 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 চার্জ। তা আমরা ধরলাম ডিটি সময়ে তার মধ্যে চার্জ গেল ডি কিউ। ঠিক আছে, ডিটি সময়ে তার মধ্যে চার্জ গেল ডি কিউ, তাহলে ডি কিউ ইকুয়ালস টু আই ডিটি। এখন আই কি ধরলাম আমি, I0 sin ওমেগা টি। ঠিক আছে, তাহলে ডি কিউ ইকুয়ালস টু I0 sin ওমেগা টি ডিটি। তাহলে কিউ ইকুয়ালস টু ডিটা হয়ে গেলে ইন্টিগ্রাল I0 sin ওমেগা টি ডিটি। দেখো বুঝা গেছে নি, I0 sin ওমেগা টি ডিটি। এখন লিমিট কি হবো, লিমিট হবো এখান থেকে এতটুকু পর্যন্ত, 0 to T/2। বুঝা গেছে? I0 কনস্ট্যান্ট আগে আইব, তাহলে I0 0 to T/2 sin ওমেগা টি ডিটি। I0 সাইনের যদি করি আমরা cos ওমেগা টি ডিটি, সাইনের ইন্টিগ্রাল কি হয়, মাইনাস cos, সাইনের ডেরিভেটিভ cos আর ইন্টিগ্রাল মাইনাস cos।
তারপর অ্যাকচুয়ালি আমরা এখানে ইন্টিগ্রাল সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস কস থিটা, ঠিক আছে, কিন্তু এখানে থিটার জায়গায় কি ওমেগা টি, থিটা না কিন্তু ওমেগা টি, তাহলে আমার এই ভিতরেরটা ডেরিভেটিভ করে ডিভাইড করতে লাগবে। তো ডিভাইড করলে ডেরিভেটিভ করলে ডি ডি টি অফ ওমেগা টি, তো ওমেগা কনস্ট্যান্ট ডিটি বাই ডিটি, তার মানে ওমেগা, তাহলে আমি ওমেগা দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। আবার কত আছে sin ওমেগা টি এর ডেরিভেটিভ ইন্টিগ্রাল cos ওমেগা টি, তারপর ওমেগা টি এর ডেরিভেটিভ করে ডিভাইড করব, মানে ওমেগা দিয়ে ডিভাইড। এখন লিমিট 0 টু টি, তাহলে i0 বাই ওমেগা মাইনাস নিয়ে আসি, তাহলে মাইনাস cos মাইনাস নিলাম গা ওমেগা টি ডিটি, আর ভিতরে ইন্টিগ্রাল তো শেষ 0 টু টি বাই 2, বুঝা গেছে 0 টু টি বাই 2। এখন মাইনাস i0 বাই ওমেগা, এটা আমরা ক্লাস 11 এর তরঙ্গ চ্যাপ্টারে বলছি ওমেগা ইকুয়ালস টু 2 বাই টি, এটা এখানে কাজে লাগবে, ঠিক আছে। ক্লাস 11 এর তরঙ্গ চ্যাপ্টারে বলছিলাম ওমেগা ইকুয়ালস টু 2 বাই টি। আবার যদি মনে না থাকে আমি বলে দিই ওমেগা কি, একটু আগে বলছিলাম কৌণিক বেগ, ঠিক আছে। তো কৌণিক বেগ মানে একবার যদি ঘুরে, এটা হলো তার পর্যায়কাল, একবার আবর্তন করতে যে সময় লাগে এটা হলো তার পর্যায়কাল। তো পর্যায়কাল এখানে ধরলাম আমি টি, তো একবার যদি ঘুরে মানে টি সময়ে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করব, 2 পাই, মানে 2 পাই কোণ সে অতিক্রম করব, 2 পাই মানে 360 ডিগ্রি, একবার ঘুরলে 2 পাই কোণ অতিক্রম করব, ঠিক আছে। তাহলে এখানে কোণ কি, কোণ হলো কৌণিক সরণ মানে থিটা, আর এখানে হলো সময় টি। বেগ কি, বেগ হলো কৌণিক সরণ মানে থিটা বাই টি, এখানে হলো 2 পাই বাই টি। বেগ কি, বেগ হলো দূরত্ব বাই সময়, এখানে দূরত্ব কি কৌণিক দূরত্ব মানে 2 পাই, আর 2 পাই ঘুরতে সময় কতটুকু লাগলো টি, তাহলে বেগ কি 2 পাই বাই টি। এখানে দেখো এখন লিমিট বসাবো আমি cos ওমেগা টি, cos ওমেগা টি জায়গা আপার লিমিট মানে টি বাই 2 মাইনাস cos ওমেগা, তারপর হলো লোয়ার লিমিট মানে 0, তাহলে মাইনাস i0 বাই ওমেগা cos ওমেগার জায়গায় 2 পাই বাই টি ইনটু টি বাই 2, আর এটা তো 0 দিয়ে ইনটু করলে cos 0, টি টি ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, তাহলে মাইনাস i0 বাই ওমেগা cos পাই, cos 0 sin 0 0 cos 0 1, আর cos পাই হলো -1, এটা cos 0 1, তাহলে এখানে কি এলো মাইনাস i0 বাই ওমেগা, আর এটা হলো -2, মাইনাস মাইনাস কাটা, তাহলে 2 i0 বাই ওমেগা, 2 i0 বাই ওমেগা। তো আমি আবার ওমেগা জায়গায় 2 পাই বাই টি আমরা লিখতে পারি, তো 2 i0 2 পাই বাই টি, 2 2 ক্যান্সেল, কি আইলো i0 t বাই 2। এটা হলো লাস্ট যে আমরা এই আধানটা তার মধ্যে স্টোর, বুঝা গেছে। এখন আমরা যে ডিসি কারেন্টটা পাঠাবো এটা যদি আমি আই এম ধরি, আই স্মল এম, তো সে কতটুকু চার্জ জমা করবো কিউ ইকুয়ালস টু আইটি, এখানে ডিসি কারেন্ট তো আই এম আর টি হলো আমার ক্যাপিটাল টি, ঠিক আছে, টোটাল সময় ক্যাপিটাল টি, তাহলে কিউ ইকুয়ালস টু আই এম টি পেলাম, আবার কিউ ইকুয়ালস টু এটা পেলাম, এই দুটো আমরা ইকুয়াল করব, মানে আই এম টি ইকুয়ালস টু i0 t বাই 2, t t ক্যান্সেল, তাহলে im ইকুয়ালস টু i0 বাই 2, দেখো বুঝা গেছে i0 বাই 2। এটা হলো আমরা এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, সরি i0 t বাই পাই, t তো না এখানে সব জায়গা পাই হইব, সরি 2 তো না পাই হইব, তাহলে i0 বাই পাই, এটা হলো আমার যে গড় কারেন্ট, এটা i0 বাই পাই। দেখো বুঝা গেছে নি, আবার আরেকটা ভুল করছি, এখানে সময় t বাই 2 করছি আমরা, লিমিট t বাই 2 নিছিলাম না, তাহলে সময় t বাই 2, তাহলে এখানে i am t বাই 2, তাহলে এখানে 2i0 আইবো একটা। আচ্ছা এটা আমি মুচ্ছা সেটা রিপিট করে দিই, এটা বেস্ট বুদ্ধি, মুচ্ছা সেটা আমি রিপিট করে দিই। আমরা তো এখন দেখলাম এসি যে কারেন্টটা
I0 এটা যাওয়াতে আমার চার্জ কত জমা হইব I0t/পাই। এখন ডিসি কারেন্ট যেটা IM, এই ডিসি কারেন্টটা যখন যাইব তখন যে চার্জ জমা হইব Q = IT, I এর জায়গায় IM, T এর জায়গায় T/2, কারণ এখানে আমি এখান থেকে এতটুকু পর্যন্ত আমি ক্যালকুলেট করতেছি, বাকিটা আমার দরকার নেই। তাহলে এটা আমি যেটা বাইর করলাম I0t/পাই, তাহলে T T ক্যান্সেল, তাহলে IM = I0 2I0/পাই, শেষ 2I0/পাই। এটা হলো আমার তড়িৎ প্রবাহের গড়। দেখো বুঝছো না, গড় মান বার করতে গেলে আমার কি করতে লাগবে, আমার এখানে ধরে ক্যালকুলেট করতে লাগবে যে কি ধরে ক্যালকুলেট করতে লাগবে, আমার এখানে ধরতে লাগবে যে তড়িৎ প্রবাহ যে আমরা পাঠামো, যে কারেন্টটা আমরা পাঠামো এসি কারেন্টটা, ওইটা যতটুকু সময়ে কোনো একটা ব্যাটারিতে চার্জ করব, ঠিক ততটুকু সময় যে পরিমাণ ডিসি কারেন্ট পাঠাইলে সেম চার্জ হয়, তারই করা হইব তার গড় কারেন্ট। তারপর নেক্সট দেখো, আমরা এখন গড় তো বার করলাম, আমরা এখন গড় বর্গবেগের বর্গমূল বার করব। যেই কারেন্টটা আমরা দেখাইছি এই কারেন্টটা গড় বর্গবেগের বর্গমূল বার করব, যেটা আমাদের মেইন লাইনসে কারেন্ট আছে, এটা হলো আরএমএস কারেন্ট, মানে গড় বর্গবেগের বর্গমূল কারেন্ট। এখানে শুধু আমরা গড় বার করছি, এখানে আমরা বার করব গড় বর্গের বর্গমূল, মানে গড় তো আমরা বার করবই, প্লাস তাকে বর্গ করুন, প্লাস তার বর্গমূল করুন, ঠিক আছে। তো এটা বার করার আগে আমি একটা হিন্ট দিয়ে দিই, আগেরটার মতো যেমন চার্জ ধরতে লাগবে, এখানে এরকম চার্জ ধরতে লাগবে না। আমরা কি বার করব, প্রথমে বর্গ বার করব, বর্গটা যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে আমরা বর্গমূল পাওয়া যাবে। তার মানেটা কি দেখো, ইজি। আমরা প্রথমে I বার স্কয়ার এটা বার করব। I বার মানে বার দিয়ে বোঝায় গড়, আমরা গড়ের বর্গ বার করব, তারপর স্কয়ারটা ওদিকে গেলে রুট হয়ে যাবে, ঠিক আছে। তো আগের মতনই আমরা যেহেতু এখানে স্কয়ার করব, তাইলে আমি এখন এখানে পর্যায়কাল 0 থেকে t পর্যন্ত নিতে পারবো, কোনো অসুবিধা নেই। কারণ কি, স্কয়ার করলে মাইনাসটাও প্লাস হয়ে যায়, ঠিক আছে। স্কয়ার করলে মাইনাসটাও প্লাস হয়ে যায়, কাটাকাটি কোনো ঝামেলা নেই। তা আমরা কোনো কিছু গড় বার করতে গেলে 1 + 2 + 3/3 করি। এখানে গড় করতে গেলে 0 to t অবধি আমি t দিয়া ডিভাইড করব। তো এখানে আমি t দিয়া আগে ডিভাইড করে দিলাম। এখন আমরা গড় করুন, গড় মানে সবগুলা যোগ করুন। যোগ কি করব আমরা, I² dt। দেখো বোঝা গেছে নি, I² dt এটা একদম সোজা, 1/t I² dt। এখন 1/t ইন্টিগ্রাল I মানে I0 sin ওমেগা t dt, যেহেতু স্কয়ার, এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, লিমিট 0 to t, লিমিট 0 to t। এখানে I0 ধ্রুবক হিসাবে সামনে রাখবো, I0² t 0 to t sin স্কয়ার ওমেগা t dt। sin স্কয়ার থিটার কোনো ইন্টিগ্রাল যায় না, এটা এখানে আমার সূত্র করতে লাগবে 2 sin স্কয়ার থিটা = 1 - cos of 2 থিটা, ঠিক আছে। এই ফর্মুলাটা এখানে করতে লাগবে, তাহলে আমার এখানে উপরে নিচে 2 দিয়া মাল্টিপ্লাই করে রাখি, 2 2 ক্যান্সেল, দুইটা বিটা সেমই থাকবে, 2 দিয়ে ইনটু করলাম, 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে এখানে 2 sin স্কয়ার থিটা এটা আয়া পড়লো। এই জায়গার মধ্যে আমি এখন লাগানো 2 sin স্কয়ার থিটার মধ্যে আমরা লাগানো I0² / 2t 0 to t, 2 sin স্কয়ার থিটা মানে 1 - cos of 2 থিটা, ঠিক আছে। এটা একটা ব্র্যাকেটে দিই dt, তাহলে I0² / 2t 0 to t, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, 1 কে যদি dt দিয়ে মাল্টিপ্লাই করি dt minus 0 to t cos 2 omega t dt, ঠিক আছে। এখন I0² / 2t সেকেন্ড ব্র্যাকেট থাক, dt এর ইন্টিগ্রাল t, লিমিট 0 to t স্মল t ভিতরে, আগের মতই মাইনাস cos 2 omega t এর sin
2 ওমেগা টি। সাইনের মাইনাস কস আর কজের শুধু সাইন বাই ভিতরে একটা ডেরিভেটিভ করে ডিভাইড করতে লাগবে, মানে 2 ওমেগা 0 টু টি। ঠিক আছে, এখন এদিকে লিখি ইকুয়ালস টু I0 স্কয়ার বাই 2t। তো লিমিট বসাইলে t মাইনাস 0 মাইনাস। এখন এটা দেখো সাইন, এটা নিচে 2 ওমেগা থাক, সাইন 2 ওমেগার জায়গায় 2 পাই বাই টি, আর ডাইরেক্ট লিমিট মানে ক্যাপিটাল টি মাইনাস সাইন এখানে 2 ওমেগা রাখা দাও ইনটু 0, কারণ 0 দিয়ে কোনো কিছুরে মাল্টিপ্লাই করলে ওইটা 0 হয়ে যাবে। 2 পাই বাই টি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এই জায়গার মধ্যে I0 স্কয়ার বাই 2t, আর এখানে t মাইনাস, এখানে t ক্যান্সেল, 2 ক্যান্সেল, আর মাল্টিপ্লাই করলে sin 0 এটা হয়ে যায় 0, আর sin পাই এটা হলো তোমার 0। তো 0 মাইনাস 0 0, 0 রে যখন আমরা 2 পাই তে ডিভাইড করুম তখন আইব, আর 2 ওমেগা তে ডিভাইড করুম তখন আইব 0। তো এটা আলটিমেটলি সবটাই হয়ে যায় 0। তো t মাইনাস 0, আর t মাইনাস 0 মানে t, তাহলে t ক্যান্সেল থাকলো কি I0 স্কয়ার বাই 2। তাহলে এখানে I বার বা IRMS যদি আমরা করি ইকুয়ালস টু এটা রুট ওভার হলো, মানে I0 বাই রুট 2। ঠিক আছে, IRMS মানে এটা রুট ওভার, IRMS রুট মিন স্কয়ার, IRMS মানে রুট ওভার I বাই স্কয়ার। তো এটা রুট ওভার করলে এটা রুট ওভার করবা, স্কয়ার রুটে কাটা উপরে থাকবো I0 আর নিচে রুট 2। তো আজকে এতটুকু পর্যন্তই, অনেকক্ষণ সময় হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করুম, কিছু অঙ্ক নিয়ে আলোচনা করুম। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এই কোয়েশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।